আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি আলোচনা করেছিলাম HTML টেমপ্লেটের মধ্যে বা HTML ডকুমেন্টে আমরা কিভাবে লিস্ট তৈরি করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি এই টিউটোরিয়াল সিরিজের নবম ভিডিও। গত 8টি ভিডিওতে আমি আলোচনা করেছি বিভিন্ন HTML ট্যাগ এবং বিভিন্ন HTML এর যে স্ট্রাকচার রয়েছে, অ্যাট্রিবিউট রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে। আজকের ভিডিওটি হচ্ছে এই টিউটোরিয়াল সিরিজের নবম পর্ব এবং এই টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি HTML শেখা কমপ্লিট করব, অর্থাৎ HTML এর যে বেসিকটা আছে সেই বেসিকটা আজকের ভিডিওর মধ্যে দিয়ে দেখানো শেষ করব। পরবর্তী ভিডিও থেকে আমি CSS কিভাবে আমরা শিখতে পারি বা CSS এর বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আমরা পরবর্তী ভিডিও থেকে CSS শেখা শুরু করব। তো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কিভাবে HTML টেমপ্লেটে বা HTML ডকুমেন্টে আমরা কিভাবে আইফ্রেম ব্যবহার করতে পারি এবং সেই সাথে HTML এর ট্যাগের ধরন বা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। আমি বরাবরের মতো আমার সাবলাইম টেক্সট যে টেক্সট এডিটরটা রয়েছে সেটা ওপেন করে নিব এবং এখানে আমার যে আগে লিস্টের যে টিউটোরিয়ালটা করেছিলাম সেইখানে যে এলিমেন্টগুলো দেখেছিলাম সেগুলো রয়েছে, আমি এগুলো কেটে দিলাম। এখন আমি যদি আমার এই টেমপ্লেটটি রান করি, অর্থাৎ এই যে ডকুমেন্টটা এটা ব্ল্যাঙ্ক শো করছে, যেহেতু আমার এখানে কোনো কিছুই শো করার মতো নেই এজন্য এটা ব্ল্যাঙ্ক শো করছে। এখন আমরা যদি চাই যে অন্য কোনো একটা ওয়েব পেজ আমাদের HTML ডকুমেন্টে বা HTML টেমপ্লেটে আমরা লোড করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন আমি চাচ্ছি যে আমার এই জায়গাটাতে আমি অন্য কোনো একটা ওয়েবসাইট এখানে লোড করব, অর্থাৎ আমার ওয়েবসাইটের মধ্যে অন্য আরেকটা ওয়েবসাইটের যে পেজ সেটা আমি নিয়ে আসব। এই জন্য আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, আইফ্রেম নামে একটা ট্যাগ রয়েছে এবং এই আইফ্রেম ট্যাগের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে SRC। এই SRC যে অ্যাট্রিবিউটটা রয়েছে এখানে মূলত আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে হবে, অর্থাৎ কোন লিঙ্কটা এখানে ওপেন হবে বা কোন ওয়েবসাইটটা এখানে ওপেন হবে। এখন আমি যদি আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিই, সাপোজ bdknowledge.com, আমি এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে সেভ দিলাম, তারপরে এখানে একটু রিলোড দিব। আমি দেখতে পাচ্ছি একটা বর্ডার চলে এসেছে এবং যেহেতু একটা ওয়েবসাইট লোড হবে এই জন্য এখানে কিছুটা সময় নিচ্ছে, অর্থাৎ ইন্টারনেটের যে স্পিড আছে সেই স্পিড অনুযায়ী এখানে সময় নিবে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় পরে এখানে ওয়েবসাইটটা লোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম এবং সেই লিঙ্কের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু আমার এই যে আইফ্রেমটা রয়েছে এই আইফ্রেমের মধ্যে লোড হয়েছে। এইভাবে অন্যজনের যে পেজ রয়েছে সেই পেজ এখানে লোড করতে পারি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের কোনো একটা স্থানে আমরা শো করতে পারি। এইটা হচ্ছে মূলত আইফ্রেমের ব্যবহার। এখন আইফ্রেমের মধ্যে আমরা আরও কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেমন আমরা যদি চাই যে আইফ্রেমের যে হাইট এবং উইথ সেটাও সেট করে দিতে পারি। কিভাবে? এজন্য আমাদেরকে হাইট নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেমন হাইটের মধ্যে আমি ব্যবহার করলাম 500, হাইট 500 ব্যবহার করলাম এবং উইথ 500 ব্যবহার করলাম। এখন যদি আমার এই যে ওয়েবসাইটটা আছে, আমার যে ডকুমেন্টটা আছে, এটা যদি একটু রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি আমার যে আইফ্রেমটা রয়েছে আইফ্রেমের ইয়েটা কিন্তু বড় হয়ে গেছে, অর্থাৎ আইফ্রেমের যে যতটুকু জায়গা নিয়েছিল তার চাইতে বেশি জায়গা নিয়ে কিন্তু এখন সে লোড করছে এবং আমরা যে ওয়েবসাইটে লোড করেছি সেটি কিন্তু সম্পূর্ণভাবে ফাংশনাল। আমরা যদি এই যে বর্ডারটা রয়েছে আমরা এই বর্ডারটা যদি রিমুভ করতে চাই, যদি চাই যে আমাদের যে আইফ্রেম রয়েছে সেখানে কোনো বর্ডার থাকবে না, এজন্য আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ফ্রেম বর্ডার। এই ফ্রেম বর্ডারের মধ্যে আমরা 0 দিয়ে দিলাম, অর্থাৎ আমরা চাচ্ছি যে ফ্রেম বর্ডার এই বর্ডারটা এই যে ফ্রেমের যে বর্ডারটা রয়েছে এটা থাকবে না। আমি রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে যে ফ্রেমের বর্ডারটা ছিল সেই বর্ডারটা কিন্তু চলে গিয়েছে। তো এইভাবে মূলত আমরা আমাদের এই যে HTML টেমপ্লেট বা ডকুমেন্ট রয়েছে সেখানে আইফ্রেমের মাধ্যমে আমরা অন্য কোনো ওয়েব পেজকে লোড করতে পারি বা নিয়ে আসতে পারি। এখন আলোচনা করব HTML এর বিভিন্ন ট্যাগের যে ধরন, অর্থাৎ HTML এর মধ্যে মূলত 2 ধরনের ট্যাগ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ব্লক টাইপ আর একটা হচ্ছে ইনলাইন টাইপ। এখন যদি আমি আইফ্রেমটা কেটে দিয়ে আমি যদি একটা H1 নেই বা H2 নেই, সেক্ষেত্রে
এখন আমি লিখলাম দিস ইজ হেডিং, এবং হেডিং লেখার পর এখন যদি আমি একটা স্প্যান নিই, স্প্যান, দিস ইজ স্প্যান, আমি এখানে একটা হেডিং ট্যাগ ব্যবহার করেছি এবং একটা স্প্যান ট্যাগ ব্যবহার করেছি। পাশাপাশি আমি যদি একটা বি ট্যাগ ব্যবহার করি, বি ট্যাগ ব্যবহার করলাম, দিস ইজ বোল্ড। আমি এখানে 3টা ট্যাগ ব্যবহার করেছি, একটা হচ্ছে হেডিং ট্যাগ, একটা হচ্ছে স্প্যান এবং একটা হচ্ছে বোল্ড ট্যাগ। এখন যদি একটু রিলোড দিই, আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা যে H2 ব্যবহার করেছি, সেই H2 যে ট্যাগটা রয়েছে সেটার যে লেখাটা সেটা কিন্তু উপরে, এবং নিচে আমরা যে 2টা ট্যাগ ব্যবহার করেছি, একটা হচ্ছে স্প্যান এবং আরেকটা হচ্ছে বি ট্যাগ, এই 2টা ট্যাগের লেখাটা কিন্তু পাশাপাশি। তো তার কারণ হচ্ছে কি, যে আমরা যখন HTML এ কোনো হেডিং ট্যাগ ব্যবহার করি, এই হেডিং ট্যাগগুলো সাধারণত একদম পুরা জায়গা দখল করে নেয়। আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পরে আমরা যদি একটু এই যে H2 এর উপর কার্সরটা নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি কি যে একদম পুরো জায়গাটা কিন্তু সে দখল করে রাখছে। সেমভাবে আমরা যদি স্প্যানের উপর কার্সরটা নিয়ে যাই, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে স্প্যান যতটুকু লেখা রয়েছে ততটুকু জায়গায় সে দখল করেছে। সেমভাবে বি ট্যাগেও কিন্তু একই কাজ করেছে, অর্থাৎ তার যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু জায়গায় কিন্তু সে গ্রহণ করেছে। তো এই জন্য এখানে যে ট্যাগগুলো সাধারণত একদম পুরোটা জায়গা দখল করে নেয় সেই ট্যাগগুলোকে বলা হয় ব্লক ট্যাগ, আর যে ট্যাগগুলো সাধারণত যার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই নেয় তাকে বলা হয় ইনলাইন ট্যাগ। অর্থাৎ এই যে H2 রয়েছে এটা হচ্ছে একটা ব্লক ট্যাগ, এবং স্প্যান নামে যে ট্যাগটা রয়েছে এটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। সেমভাবে বি ট্যাগগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। আমরা যদি আরও কিছু ট্যাগ দেখি, যেমন পি ট্যাগ, সাপোজ আমি যদি এখন এখানে লিখি স্প্যান এবং বি, এই দুটার মাঝখানে যদি একটা ট্যাগ লিখি পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, আমি এখন একটা টেক্সট দিব, এবং টেক্সট দেওয়ার পরে আমরা যদি এখন রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এই যে পি ট্যাগটা রয়েছে এটা কিন্তু এখানে শেষ হয়েছে, তার ডান পাশেও কিন্তু জায়গা ছিল, কিন্তু সে কি করেছে এই তার পরের যে ট্যাগটা অর্থাৎ বি ট্যাগটা ওইটাকে কিন্তু নিচে নামিয়ে দিয়েছে। কারণ কি, এই পি ট্যাগটাও কিন্তু একদম বডির পুরোটা জায়গা দখল করে নেয়, অর্থাৎ তার ডানে বামে সে আর কোনো ট্যাগ রাখতে দিবে না। অর্থাৎ এই ব্লক ট্যাগের বিহেভিয়ারটা এরকম। ব্লক ট্যাগের বিহেভিয়ার হচ্ছে যে সে তার ডানে এবং বামে অন্য কোনো ট্যাগকে আসতে দেবে না। এটা হচ্ছে মূলত HTML এর যে ট্যাগের ধরন সেটা। আরেকটা বিষয় সম্পর্কে আমি এখানে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা এই যে সাবলাইম টেক্সট ইউজ করছি, আমরা এই সাবলাইম টেক্সটের আরও কিছু নতুন করে কিছু ফ্যাসিলিটি দেখব। ফ্যাসিলিটিগুলো কীরকম, যেমন আমি যদি একদম টোটাল সব কিছু কেটে দিয়ে এখন আমরা তো নর্মালি এইভাবে ডক টাইপ HTML এইভাবে লিখতেই পারি, তারপরে আমি HTML ট্যাগ লিখি, তারপরে এইভাবে শেষ করি। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা ট্যাগ লিখতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর সময়ের প্রয়োজন হবে। তো এই যে প্রচুর সময়ের প্রয়োজন হবে, এজন্য এই যে কোড এডিটরগুলো আমরা ব্যবহার করি, কোড এডিটরগুলো আমাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে থাকে। তার মধ্যে একটা ফ্যাসিলিটি হচ্ছে, আমি যদি একটা HTML ডকুমেন্টের যে ইনিশিয়াল স্ট্রাকচার, সেই ইনিশিয়াল স্ট্রাকচারটা যদি নিয়ে আসতে চাই, সেজন্য আমি যেটা লিখব, অর্থাৎ আমি একটা কিওয়ার্ড লিখব HTML:5, অর্থাৎ HTML5 যে এই যে ফরম্যাটটা এখন কিন্তু সে আমাকে সাজেস্ট করছে। এবং এখন যদি আমি ট্যাব প্রেস করি, অর্থাৎ সাবলাইম টেক্সটে ট্যাব প্রেস করি, তখন আমার যে HTML এর একটা মূল স্ট্রাকচার রয়েছে সেই মূল স্ট্রাকচারটা কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডক টাইপ HTML ল্যাং অ্যাট্রিবিউট, এই যেগুলো রিকোয়ার্ড একটা ফরম্যাট রয়েছে HTML এর, এবং রিকোয়ার্ড যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে চলে এসেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন যে কোনো কিছু একটা ট্যাগ লিখব, সাপোজ আমি চাচ্ছি একটা ট্যাগ লিখবো বা অ্যাঙ্কর ট্যাগ লিখবো, এখন আমরা এই দিয়ে দেন আমরা যদি ট্যাব প্রেস করি, আমরা কিন্তু এই যে ট্যাগের যে স্ট্রাকচার সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এবং
এই যে চলে এসেছে, এখানে চাইলে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। যেমন এখন আমরা যদি একটা ট্যাগ ব্যবহার করি ইউএল, বা এভাবে যদি আমি শর্টকাটে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি শর্টকাটে ইউএল লিখে ট্যাব প্রেস করলাম, একটা ইউএল ট্যাগ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমরা কিন্তু ইউএল শুধু ব্যবহার করব না, আমরা ইউএল এর ভিতরে আবার কিন্তু সেমভাবে এলআই এইভাবে লিখতে হবে। আবার এটার ভিতরে যদি আমি এ ব্যবহার করি সেমভাবে এভাবে লিখতে হবে। তো এই জন্য এখানে সাবলাইম টেক্সটের এই যে স্ট্রাকচারটা আমি কিন্তু চাইলে খুব ইজিলি লিখতে পারি। কিভাবে লিখব? আমি লিখলাম ইউএল দিয়ে তারপরে গ্রেটার দেন দিব, তারপরে লিখলাম এলআই, তারপরে গ্রেটার দেন দিব, তারপরে দিব এ। অর্থাৎ আমি একটা ট্যাগের ভিতরে, অর্থাৎ ইউএল ট্যাগের ভিতরে আমি এলআই চাচ্ছি, এলআই ট্যাগের ভিতরে আমি এ চাচ্ছি। এভাবে যদি আমি এখন ট্যাব প্রেস করি, এই ট্যাব প্রেস করার পরে সে কিন্তু আমার এই যে এখানের স্ট্রাকচারটা যেটা আমি 3 বারে তৈরি করেছি, সে এখানে কিন্তু একবারেই তৈরি করে দিবে। আশা করি আমি আপনাদেরকে এই যে সাবলাইম টেক্সটের যে ফাংশনালিটিটা রয়েছে সেটা বোঝাতে পেরেছি। তো এইভাবে আমরা খুব ইজিলি আমাদের যে কোডিংটা আছে সেটা কোডিংটা খুব দ্রুত আমরা করতে পারি। অর্থাৎ এই যে আমরা কোড এডিটরগুলো ব্যবহার করি, এইটা হচ্ছে কোড এডিটরগুলোর আরও একটা সুবিধা। আশা করি আমি আপনাদেরকে HTML এর যে একদম বেসিক লেভেল ছিল বা বেসিক যে এলিমেন্টগুলো ছিল সেগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং দেখাতে পেরেছি। পরবর্তী ভিডিও থেকে আমি কিভাবে HTML টেমপ্লেটের মধ্যে CSS নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা CSS দিয়ে কিভাবে HTML টেমপ্লেটটাকে সুন্দর করব বা বিভিন্ন স্টাইল করব, সেই সাথে পাশাপাশি যখন যে অ্যাট্রিবিউটগুলো প্রয়োজন হবে বা যখন যে ট্যাগগুলো প্রয়োজন হবে সেগুলো আমি পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপাতত HTML এর যে ভিডিও বা HTML এর যে টিউটোরিয়াল সেগুলো এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল থেকে আমি আপনাদেরকে CSS শেখানো শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।